উপরে উঠতে উঠতে যদি হাঁপিয়ে পড়েন পাশে বসতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু 4টে গেট রয়েছে, টোটালটাই এখন বন্ধ যেহেতু শীতকাল। রাস্তাটা ওখান থেকে যে রাস্তাটা যাচ্ছে, এখানে একটা রাস্তা যাচ্ছে, আমি ক্যামেরায় জুমিংয়ে দেখাতে পারছি না আপনাকে। ওখান থেকে কিন্তু ওই রাস্তা দিয়েই কিন্তু আমরা এসেছি। পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটাই কিন্তু পিকনিকেরও জায়গা এবং পার্কিংয়েরও জায়গা। এখানে কিন্তু আপনারা গাড়ি রাখতে পারেন এবং ওখানে কিন্তু পার্কিং চার্জ আছে। বাঁকুড়ার কাজের ফাঁকে হঠাৎই অনিন্দ এসে হাজির, বলল বাঁকুড়ার অফবিট প্লেস ঘুরে দেখব। যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম দুই বন্ধুতে। ঘড়ির কাটায় তখন দুপুর 1:30টা, তাই লাঞ্চ দিয়েই কিন্তু আজকের যাত্রাটা আমরা শুরু করেছিলাম। বাঁকুড়া বাসস্ট্যান্ডের কাছে হ্যাংলার হাট বলে খুব সুন্দর কিন্তু একটি রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টে কিন্তু দ্রৌপদী রেস্টুরেন্ট নামেও পরিচিত। আর রেস্টুরেন্টে ঢুকতেই পাশে লেখা রয়েছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেন। এটা একটা ওয়েব সিরিজ, আমরা কিন্তু সবাই জানি। পাশের বেড়া, ঝুড়ি, কুলো সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রেস্টুরেন্টটি সাজিয়ে তোলা হয়েছে। লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম মাটন থালি এবং পোস্তর বড়া। মাটন থালির দাম পড়েছিল 220 টাকা করে, আর পোস্তর বড়ার দাম নিয়েছিল 2 পিসের 60 টাকা। থালি আর পোস্তর বড়াটা সাধারণ মানের হলেও মাটনটা ছিল কিন্তু দুর্দান্ত। তাহলে চলুন আমরা লাঞ্চ করতে করতে আপনারা রেস্টুরেন্টের ভেতরে অ্যাম্বিয়েন্সটা একটু উপভোগ করে নিন। লাঞ্চ কমপ্লিট করে রেস্টুরেন্টের 615 টাকা বিল মিটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের সেদিনের প্রথম গন্তব্য গান্দুয়া ড্যামের দিকে। এই গান্দুয়া ড্যামের ডিস্টেন্স কিন্তু বাঁকুড়া থেকে 25 কিলোমিটার। আর রাস্তা খারাপ থাকার দরুন এই 25 কিলোমিটার যেতে সময় লেগে যায় প্রায় 1 ঘন্টা মতো। কেমন আছেন সবাই? আজ কিন্তু চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর এখন এই মুহূর্তে আমি আছি কিন্তু বাঁকুড়ার গাংডুয়া ড্যামে। তো এই প্রথমেই বলি এই ড্যামটা কী করে আসবেন। বাঁকুড়া থেকে রানীগঞ্জগামী যে বাসগুলো যায় সেগুলো ধরে কিন্তু আপনাদের নামতে হবে কলেজ মোড়, এবং কলেজ মোড় থেকে বাঁ দিকে যে রাস্তাটা যায় সেটা ধরে সোজা চলে আসলেই কিন্তু পেয়ে যাবেন গাংডুয়া ড্যাম। এটা কিন্তু একটা বাঁকুড়ার যে ট্যুরিস্ট প্লেস তার মধ্যে একটি। পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটাই কিন্তু পিকনিকেরও জায়গা এবং পার্কিংয়েরও জায়গা। এখানে কিন্তু আপনারা গাড়ি রাখতে পারেন এবং ওখানে কিন্তু পার্কিং চার্জ আছে। আমার পার্কিং চার্জ লাগেনি, সেটা কেন সেটা আমি আর ডিসকাস আপনাদের সামনে করব না। তো যাই হোক, এবার ছোটাছুটি চলে যাব কিন্তু গাংডুয়া ড্যামে। এই ড্যাম কিন্তু মানুষের কাছে জনপ্রিয় পিকনিক স্পট হিসেবে। এখানে কিন্তু মানুষ ঘোরার থেকে বেশি পিকনিকই করতে আসে। আর এখানকার পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। মূলত বৃষ্টির জলকে জমিয়ে কিন্তু এই ড্যামটি তৈরি করা হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়াল রিজার্ভার, দেখলেন দেখালাম যে লেখা আছে ওয়েলকাম সলিড রিজার্ভার। তো এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জলটাকে এখানে ড্যামের মাধ্যমে ধরে রাখা হয়েছে। এগুলো কিন্তু বৃষ্টির জল। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটাতে, এখান থেকে কিন্তু আপনারা ওখানে বোটিংও করতে পারবেন। তো বোটিংয়ের কত চার্জ আছে সেটা আমি আপনাদেরকে ওখানে গিয়ে জানিয়ে দেবো। চলুন আগে সামনে থেকে ঘুরে আসি। জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা করা আছে। এই যে তরমুজ ওইদিকে আছে, পেঁপে, ওইদিকে কুমড়ো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু একদম গেটের পিছনে। দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে গেটটা খোলা, অল্প অল্প করে জল আসছে। বাট এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে জল নেই। এখন যদি গেটটা ভেঙে যায় তাহলে আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, এই হচ্ছে ব্যাপার।
তো আগে এখানে কিন্তু 4টে গেট রয়েছে, 1 2 3 4, এখানে কিন্তু 4টে গেট রয়েছে। টোটালটাই এখন বন্ধ যেহেতু শীতকাল। এখান দিয়ে এটা দিয়ে আস্তে আস্তে কোনো রকমের জল পড়ছে। তো সামনেটা খুব সুন্দর। শীতের সময় এই জায়গা জলশূন্য থাকলেও বর্ষাকালে কিন্তু এই জায়গা ভয়ঙ্কর রূপ নেই। আর কপোতকপতিদের নির্বিঘ্নে একান্তে গল্প করার আদর্শ জায়গা হলো কিন্তু এই গান্দুয়া ড্যাম। ড্যামের পাশেই ক্যানেলের উপরে রয়েছে কিন্তু একটি বাঁশের ব্রিজ, আর তার সামনেই রয়েছে বাচ্চাদের জন্য একটি চিলড্রেন পার্ক, যার প্রবেশ মূল্য কিন্তু 5 টাকা। বেলা একটু গড়িয়ে আসতেই আমরা রওনা দিয়েছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যে। এটা বেসিক্যালি যেটা বললাম, এটা কিন্তু পিকনিক স্পট। এটা ওই পিকনিক করতে এসে কেউ এখানে এসে সুন্দর এই ধারে রিজার্ভারের মানে ড্যামের ধারে সুন্দর পিকনিক করার জায়গা আছে, যেখানে আমরা গাড়ি পার্কিং করেছি তার পাশে দেখছিলেন কিন্তু আপনারা পিকনিক করছে। তো এটা কিন্তু জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি পিকনিক করার। আর বাঁকুড়া পুরুলিয়া যদি কোনো গাড়ি ঘুরতে আসে, বাস বা আপনারা যদি বাঁকুড়া পুরুলিয়া ঘুরতে আসেন, তো 1-8 ঘন্টা বের করে এখানে ঘুরতে আসতেই পারেন। এবার এখান থেকে আমরা বেরোবো এবং যাব কিন্তু কোড়ো পাহাড়, পাশেই আছে। কোড়ো পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 3.5 কিলোমিটার। এরপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের সেদিনের দ্বিতীয় গন্তব্য কোড়ো পাহাড় বা তপবন পাহাড়। গান্দুয়া ড্যাম থেকে এই কোড়ো পাহাড়ের দূরত্ব কিন্তু 3.5 কিলোমিটার। এই পাহাড়ে আসলে মনের মধ্যে নিবিড় এক শান্তি কিন্তু আপনারা উপভোগ করবেন। আমরা কিন্তু পৌঁছে গেলাম এখন কোড়ো পাহাড়। আর একটাও নাম আছে কোড়ো পাহাড়ের, সেটা হচ্ছে তপবন পাহাড়। বেশি দূর নয়, আমরা যে প্রথমে দেখালাম গাংডুয়ার ড্যাম, সেখান থেকে যদি আপনারা আসেন তাহলে অমরকানন পার করে কিছুটা এলেই কোড়ো বাস স্ট্যান্ড। কোড়ো বাস স্ট্যান্ড থেকে মানে বাস স্টপ আর কি, কোড়ো বাস স্টপ থেকে কিন্তু আপনাদের বাঁ দিকে ঢুকতে হবে। ঢুকে আসলে রাস্তাটা একটু খটোমটো আছে, একটু গ্রামের লোককে জিজ্ঞেস করে নেবেন। সেখান থেকে একটুখানি ওপরে এলেই কিন্তু গাড়ি আসবে, এতে কোনো সমস্যা হবে না। একটুখানি উপরে এলেই পেয়ে যাবেন কোড়ো পাহাড়ের ওপরে যে টপে যে মন্দির আছে সেই মন্দির। এটা কিন্তু পার্বতী মাতার মন্দির। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। আর যদি আপনারা বাঁকুড়ার দিক থেকে আসেন তাহলে কিন্তু অমরকাননের আগে পড়বে কিন্তু এই কোড়ো বাস স্টপ, সেখান থেকে কিন্তু আপনাদের ডান দিকে যেতে হবে। তাহলে চলুন ভিতরটা যাওয়া যাক। আর সামনে কিন্তু আছে পার্কিং, পুরোটাই আপনারা এখানে কিন্তু পার্কিং আছে। পার্কিং আছে কিন্তু কোনো চার্জ নেই। হ্যাঁ, ওই যে রাস্তাটা, ওখান থেকে যে রাস্তাটা যাচ্ছে, এখানে একটা রাস্তা যাচ্ছে, আমি ক্যামেরায় জুমিংয়ে দেখাতে পারছি না আপনাকে। ওখান থেকে কিন্তু ওই রাস্তা দিয়েই কিন্তু আমরা এসেছি। মন্দিরে ঢুকতেই পাশে কিন্তু লেখা রয়েছে মন্দিরের নিয়মাবলী। আর গেটের সামনেই এই খুদেদের দেখে নিজেদের ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে গেল। এরকম ছোটোবেলাতেও আমরা কিন্তু এই পাঁপড় নিয়ে খেলা করতাম। আর এই মন্দিরে প্রবেশ করার জন্য অনুদান হিসেবে কিন্তু 5 টাকা করে দিতে হয়। মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি। খুব শান্তশিষ্ট কিন্তু পরিবেশ, চারিদিকটা দেখতে পাচ্ছেন ফাঁকা থমথমে একদম। দেখুন কোনো আওয়াজ নেই, কিন্তু পাখির ডাকও শোনা যাচ্ছে না। মন্দিরের ভেতর প্রবেশ করতেই ডান দিকে রয়েছে কিন্তু একটি ভগবান বিষ্ণুর মন্দির, আর ভেতরে রয়েছে একটি বিষ্ণুর বিগ্রহ। পার্বতী মাকে দর্শন করার আগে অবশ্যই কিন্তু এই ভগবান বিষ্ণুকে দর্শন করে তারপর পার্বতী মায়ের মন্দিরে কিন্তু যেতে হয়। এইটা দিয়ে কিন্তু আমরা এসছি, আর এই হচ্ছে বিষ্ণু মন্দির নিচে। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই যে সোজা এই যে রাস্তাটা বেরোচ্ছে, এইখানে কিন্তু উপরে চলে গেলে পার্বতী মায়ের মন্দির। এই হচ্ছে আমার পিছনে কিন্তু সিঁড়ি, দেখুন সুন্দর বাঁধানো, এবং সাইডে কিন্তু বসবার মতো জায়গা করা আছে। তাই উপরে উঠতে উঠতে যদি হাঁপিয়ে পড়েন পাশে বসতে পারেন, কোনো সমস্যা হবে না। আর বাঁধানো কিন্তু খুব সুন্দর সিঁড়ি। তো এই সিঁড়িগুলো কতটা আছে সেটা আমি একদম উপরে গিয়ে আপনাদের জানাবো। সিঁড়িগুলো খুব সুন্দর করে বাঁধানো ও ধাপগুলো চওড়া হওয়ার দরুন 110টা সিঁড়ি উঠতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর 70টা সিঁড়ির মাথায় রয়েছে কিন্তু একটি বিশ্রামাগার। তবে বয়স্কদের জন্য বা বৃদ্ধ মানুষদের জন্য কিন্তু এটা একটু কষ্টকর। আমাদের উঠতে সময় লেগেছিল মিনিট 15 মতো। ওপরে উঠে গিয়ে যা দেখলাম তাতে মন পুরো জুড়িয়ে গেল। আর সেই দৃশ্যই কিন্তু আপনাদের মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনের সামনে। পার্বতী মায়ের মন্দিরের পেছনে কিন্তু তখন সূর্যাস্ত যাচ্ছে, আর সেই সূর্যাস্তের সূর্যের লাল আভা এক অপার্থিব অপরিকল্পনীয় দৃশ্য কিন্তু ফুটিয়ে তুলেছিল আমাদের চোখের সামনে। হাঁপিয়ে গেছি, বসে রয়েছি কিন্তু একদম মন্দিরের সামনে। এই হচ্ছে আমার পিছনে মন্দির, ঢোকার রাস্তা। এখানে বলেছি, এখানে টোটাল কিন্তু
110টা সিঁড়ি রয়েছে একদম নিচ থেকে। ভেতরে রয়েছে পার্বতী মায়ের কিন্তু একটা সুন্দর মূর্তি। ফটো তোলা নিষিদ্ধ থাকায় আপনাদের কিন্তু ভেতরের ছবি আমি দেখাতে পারলাম না। ঠিক আমরা দর্শন করলাম পার্বতী মাকে এবং মন্দিরের ঠিক পিছনেই কিন্তু দুর্দান্ত একটা দৃশ্য, সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম কোণে, খালি দেখুন। এই কোড়ো পাহাড় যদি আপনারা ঘুরতে আসেন অবশ্যই কিন্তু বিকেলের দিকে আসবেন, যখন সূর্যাস্ত সেই সময় আসবেন। এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য ক্যামেরা বন্দি করার মতো ক্যামেরা কিন্তু আমার কাছে নেই, তাই যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে এবার আমরা এখান থেকে ফিরে যাব। আমরা যেভাবে এসেছি, মানে বাঁকুড়ার ঘর থেকে যেভাবে এসেছি সেভাবে আমরা ফিরে যাব। এখন বাজে হচ্ছে 5:30। এখানে একটু দেখলাম চারিদিক দৃশ্য খুব ভালো লাগলো। আপনারা আসুন, জায়গা খুব ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সমস্তটাই আপনারা জানেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমি একটা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এটুকুই। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকন্যা স্টোরি। টাটা।